মুসাওয়াত আর তেমন কিছু বলেনি। উল্টো নিয়ে এসে সাবরিহার পাশ বসতেই সাবরিহা নিজের হাত তুলে দেয়। মুসাওয়াত অনেকটা সময় আঙ্গুলগুলোর দিকে তাকিয়ে থেকে একটা অ্যাশ রঙের নীল পলিশ তুলে নিয়ে তা কাপা হাতে আঙ্গুলের নখে ছোঁয়ায়। সাবরিহা অনেক উৎসাহ নিয়ে তাকিয়ে আছে। মুসাওয়াত ভীষণ ধৈর্য নিয়ে তা দিয়ে দিতেই সাবরিহা বিশ্বজয়ের হাসি দিতে আলতোভাবে এগিয়ে এসে মুসাওয়াদের ওষ্ঠে চুমু খায়। তারপর সরে এসে নিজের আঙ্গুলে ফু দিয়ে শোকাতে চায়। মুসাওয়াত নিজের বইয়ের বাচ্চামি দেখে হেসে ফেলে। তারপর উঠে এসে কাবার্ড থেকে একটা সাদা শার্ট বের করে পরে নেয়। সাবরিহা অবাক চোখে মুসাওয়াদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, রেডি হচ্ছেন? হ্যাঁ, একটু পরে হয়তো গাড়ি আসবে ক্যান্টনমেন্ট থেকে। আপনি গাড়ি নেবেন না? মিশনে গেলে আমরা বেশিরভাগ সময় দেশে থাকি না, তাই শুধু শুধু গাড়ি নিয়ে কি করবো? মাথা নাড়ালো সাবরিহা। ততক্ষণে তার রেডি হওয়া শেষ হয়েছে। মুসাওয়াত আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতে করতে সাবরিহার দিকে তাকিয়ে বলে, শুকায়নি? সাবরিহা নিজের হাতের দিকে তাকালো। শুকিয়ে গেছে, তবে মুসাওয়াতকে এখন মিথ্যা বলে দেরি করাতে ইচ্ছে হলো না, তাই বললেন। মুসাওয়াত ঘুরে তাকালো, তারপর বলে, এখনো আমার দেরি হচ্ছে তরঙ্গ। শ্যাল আই হেল্প ইউ উইথ দ্য শাড়ি? না না, আমি পারবো। হড়কানো গলায় জবাব দিতেই চোখ ছোট ছোট করে তাকালো মুসাওয়াত। সাবরিহা যে মিথ্যা বলেছিল তা সে বুঝেছিল, তাই আর কিছু না বলে শুধু বলে, তাহলে ফাস্ট করুন, সব থেকে কিছু খাননি, সে খেয়াল আছে? আপনিও কিছু খাননি? আমার ব্যাপারটা আলাদা সাবরিহা। জবাব দিল না সাবরিহা। হাত খোপা করে শাড়ি তুলে নিয়ে বলে, আপনি একটু ওইদিকে তাকান। সাবরিহা, আচ্ছা আচ্ছা, একটুই তো। ওকে। বিরক্ত শ্বাস ফেলে ঘুরে তাকায় মুসাওয়াত। সাবরিহা একটা শ্বাস ফেলে শাড়ি পরায় মনোযোগ দেয়। কিছুক্ষণ পর বলে, শেষ। আমিও। কথাটা বলেই মুসাওয়াত নিজের ব্রো চুলকে আলতো হাসল। সাবরিহা কথার অর্থ না বুঝে তাকাতেই তার চোখ যায় আয়নায়। আয়নায় তাকে স্পষ্ট দেখা যাচ্ছে, সাথে সামনে মুসাওয়াতকেও। তাহলে মুসাওয়াত সাবরিহাকে এতটা সময় আয়নায় সম্পূর্ণ দেখেছে। লজ্জায় এবার মাটিতে মিশে যেতে ইচ্ছে হচ্ছে। মুসাওয়াত ঘুরে তাকিয়ে সাবরিহার মুখ দেখে ব্যঙ্গ করে বলে, আপনাকে দেখে আমি আসলে শেষ। এখন যদি বলি আর। কথাটা সম্পূর্ণ করতে পারেনি মুসাওয়াত। সাবরিহা হাত দিয়ে কান চেপে ধরে উচ্চ গলায় বলে, আল্লাহ বাস্তে একটু চুপ করুন নীল চলো। আপনি এমন করে মিশনে যে থাকবেন কি করে বলুন তো? তার জন্য যেতে ইচ্ছে করছে না লিটল ওয়েভ। কথাটা বলেই এগিয়ে এসে সাবরিহাকে টেনে নিজের সাথে মিশিয়ে নিল মুসাওয়াত। সাবরিহার চোখ বড় বড় করে তাকিয়ে আছে, তা দেখে মুসাওয়াত মৃদুভাবে হেসে কপালে গভীর চুমু খায়। তারপর ধরে কানের কাছে ফিসফিস করে বলে, মজা করেছে ম্যাডাম। আমার দিক না ভেবে আপনার দিককে এখন ভাবতে হবে, আপনি নিতে পারবেন কিনা। সাবরিহার শ্যামলা মুখটা লালচে আভা এসে ধরা দিল। চোখ খিচে বন্ধ করে ফেললো। তা দেখে মুসাওয়াত শব্দ করে হেসে ফেলে। সাবরিহা কাপা গলায় বলে, আপনার মুখে কিছু আটকায় না তাই না? মুখে যা আসে তাই বলে দেন। আজকে তো বলছি, আমার কবে না কবে বলি। এখন চলুন, আমার দেরি হচ্ছে। কথাটা বলেই সাবরিহা ছেড়ে দেয়। সাবরিহা কি একটা মনে করে মুসাওয়াদের হাত টেনে ধরে। মুসাওয়াত অবাক চোখে তাকায়। সাবরিহা একটু কুণ্ঠাবোধ করে আশেপাশে তাকায়, তারপর এগিয়ে এসে পা উঁচিয়ে মুসাওয়াত সমান সমান হতে চায়, তবে খুব একটা হতে পারল না। সাবরিহা লম্বা করে শ্বাস ফেলে মুসাওয়াদের গালে হাত রেখে টেনে তার কপালে গভীর চুমু খায়। মুসাওয়াত মেয়েটার ছটফট দেখলো। আসলে এবার তার যেতে ইচ্ছে করছে না। আচ্ছা, কোনোভাবে না গেলে হয় না? তুমি একজন সামরিক বাহিনীর অফিসার মুসাওয়াত, অ্যাটলিস্ট তোমার সাথে আমার বাচ্চামি চায় না। সাবরিহা পাগলামি করছে, তাই তুমি পাগলামি করবে? খুশাস ফেলে মুসাওয়াত। সাবরিহার চোখ টলমল করছে, তবুও নিজেকে সামলে নিয়ে আবদার স্বরূপ বলে, একটা চুমু। মুসাওয়াতের দম আটকে এলো, ঢোক গিলল। তারপর সাবরিহাকে জড়িয়ে নিয়ে এক গভীর আশ্লেষে ওষ্ঠে নিজের ওষ্ঠ ডুবায়। সময় গড়াই সাবরিহা প্রতিবাদের
সাবরিহা প্রতিবারের মতো আর ছটফট করছে না। মুসাওয়াত খানিক বিচলিত হয়, তবে বুঝে সাবরিহা নিজেকে দমাতে চাইছে, তাই ধীরে মুক্ত করে দেয় সাবরিহাকে। তারপর বলে, সাবধানে থাকবেন ম্যাডাম। আপনার কাছে আমার গোটা আপনাকে আমানত রেখে গেলাম। ফিরে এসে ঠিক এমন একটা তরঙ্গই আমি ফেরত চাইব। মুখে হাসি ফোটে সাবরিহার। তারপর হাত বাড়িয়ে মুসাওয়াদের শার্ট ঠিক করে দিতে দিতে বলে, আগে মিশন থেকে কিভাবে ফিরবেন জানি না, তবে এবার আমার জন্য নিজেকে সাবধানে রাখবেন। ঠিক মতো আমার হয়ে ফিরে আসবেন, আমি অপেক্ষা করব। মুসাওয়াত প্রশ্রয় হাসলো। তারপর বলে, আপনার অপেক্ষা সুমিষ্ট স্বাদে অনন্য হোক ম্যাডাম। পরের বার কিন্তু আমরা 2 থেকে 3 জন হব বলে রাখলাম। মুসাওয়াত চোখ টিপে টিপ্পনি কাটে। তারপর বলে, 4 জন হতে সমস্যা কোথায় ম্যাডাম? মুসাওয়াতকে ধাক্কা দিয়ে সরিয়ে ফেলে সাবরিহা। তারপর দরজার দিকে যেতে যেতে বলে, যত সব অসভ্য কথা। মুসাওয়াত শব্দ করে হেসে ফেলে। তারপর বলে, আপনি বলেছেন তাতে কিছু না, আর আমি বললে অসভ্য? এ তো রীতিমতো পুরুষের অধিকার হরণ হচ্ছে। সাবরিহা খিলখিল করে হেসে ফেলে। তারপর বলে, আহা, স্বামীর অধিকার হরণ। তবে রে দুষ্টু। কথাটা বলে মুসাওয়াত সাবরিহাকে ধরতে চাইলো, কিন্তু সাবরিহাকে ধরার আগেই ও দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। মুসাওয়াত নিজের চুলে হাত ডুবিয়ে প্রশ্রয় ও সাবরিহার বাচ্চা মেয়ে দেখে হেসে ফেলে। মেয়েটা একদম বাচ্চা। আমিনা বেগম এবার যেন সাবরিহা আর মুসাওয়াতকে স্পেস দিয়েছে। একবারও এখন পর্যন্ত রুম থেকে বের হয়নি। তাই মুসাওয়াত ভাবলো মা হয়তো রাগ করেছে, তাই মায়ের রুমে নক করতে আমিনা বেগম ভেতর জবাব করে, ভেতরে আয়। ধীরে রুমের মধ্যে প্রবেশ করে মুসাওয়াত। তার পেছনে দরজার কাছে দাঁড়িয়ে আছে সাবরিহা। মুসাওয়াত এগিয়ে এসে মেঝেতে মায়ের পায়ের কাছে বসে পড়ে। আমিনা বেগম দেখলেন, তবে কিছু বলেনি। মুসাওয়াত চলে যাওয়ার সময় এমন বসে, আর আমিনা বেগম মাথায় হাত বুলিয়ে দোয়া করে দেয়। এবারও তা পরিবর্তন হয়নি। আমিনা বেগম দোয়া পড়ে দিলেন। মুসাওয়াত মায়ের হাত ধরে বলে, আম্মা, তুমি কি আমার উপর রাগ করছো? থমকায় আমিনা বেগম। সাবরিহার দিকে তাকায়। মেয়েটা কেমন ছলছলে চোখে তাকিয়ে আছে, তাই মৃদু হাসার চেষ্টা করে বলে, তেমন কিছু না বাবা, মিশনে সফল হ, মন দিয়ে কাজ শেষ করে দ্রুত ফিরে আয়। মুসাওয়াত হাসলো। তারপর মায়ের হাতে চুমু খেয়ে কর্মদান করে উঠে আসে। কল আসে তৎক্ষণাৎ। ক্যান্টনমেন্ট থেকে গাড়ি এসেছে, তাই মায়ের থেকে বিদায় নিয়ে মুসাওয়াত বেরিয়ে যায়। সাবরিহা দাঁড়িয়ে আছে। সে ঠিক বুঝতে পারছে না তার কি করা উচিত। আমিনা বেগম মেয়েটার জড়তা দেখলেন। তারপর বললেন, কায়ানির সাথে যা, এগিয়ে দিয়ে আয়। আবার কবে আসবে? কথাটা বলতেই সাবরিহাও অপেক্ষা না করে মুসাওয়াদের পেছনে ছুটল। মুসাওয়াত কেবল লিফটের সামনে দাঁড়িয়েছেন। এমন সময় সাবরিহা এসে দাঁড়াতেই মুসাওয়াত ওকে দেখে হাসে। সাবরিহাও হাসে। লিফট এসেছে। মুসাওয়াত লিফটে উঠতেই সাবরিহাও পিল পিল করে ভেতরে ঢুকতেই লিফটের দরজার বন্ধ হয়। লিফট বন্ধ হতেই মুসাওয়াত হুট করে আবারও সাবরিহাকে টেনে ঝাপটে ধরে নিজের সাথে, তারপর খুবই উগ্রভাবে চুম্বন করে। সাবরিহা ভোরকে মুসাওয়াতের শার্ট খামচে ধরে। লিফট ততক্ষণে নিচে নেমে আসার শব্দ হয়। মুসাওয়াত আবারও লিফটে বোতাম চেপে বন্ধ করে নিজের আবেগ নিয়ন্ত্রণ এনে তারপর সাবরিহাকে ছেড়ে শার্ট ঠিক করে লিফট থেকে বেরিয়ে যায়। সাবরিহা সবকিছু যেন মাথার উপর থেকে যাচ্ছে। এই লোক একদিনে যে অত্যাচার শুরু করেছে, এত বছর বিয়ে না করেছিল কি করে? ছি, কিসব ভাবছে সাবরিহা। এই লোক বিয়ে করে নিলে জীবনেও এই লোক সাবরিহার হতো না। ভালোই হয়েছে বিয়ে করেনি। গাড়িতে লাকেজ উঠানো হয়েছে। মুসাওয়াত গাড়িতে উঠবে বলে গাড়ির দরজা খুলে এক পা বাড়িয়ে থেমে পেছনে ফিরে তাকায়। সাবরিহা হেসে হাত নামিয়ে বিদায় দেয়। তবে মুসাওয়াত গাড়ির দরজা বন্ধ করে বড় কদম ফেলে এগিয়ে এসে আবারও ঠোঁটে চুমু খেয়ে বলে, সাবধানে থাকবেন, আমি দ্রুত ফিরে আসবো। এই কথাতেই যেন সব এলোমেলো করে তুলল সাবরিহাকে। তবুও নিজেকে দমিয়ে ঘেঁষে সম্মতি সূচক মাথা নেড়ে বলে, আপনার বিশেষ অপেক্ষায় থাকবে লেফটেন্যান্ট কমান্ডার মুসাওয়াত রায়হান।
চলে যায় মুসাওয়াত। সাবরিহা অনেকটা সময় তাকিয়ে থাকে, ঠিক যতটা সময় ওই সরকারি সামরিক বাহিনীর গাড়িটা দেখা যায়। গাড়িটা আড়াল হতেই কেঁদে ওঠে সাবরিহা, হাঁটু ভেঙে বসে পড়ে। মেয়েটা এতটা অসহায় কখনো লাগেনি। এর থেকে লোকটা দূরেই থাকতো, এতটা কষ্ট লাগতো না। তবে এইবার এত কাছে থেকে চলে যাওয়া দেখে যেন কলিজা ছিঁড়ে যাচ্ছে। চোখ মুছলো মেয়েটা। মুসাওয়াত বলেছে অযথা চোখের পানি ফেলতে নেই, আবেগ দেখাতে নেই। মানুষ উল্টো দুর্বল ভেবে আঘাত করে। সে লেফটেন্যান্ট কমান্ডার মুসাওয়াত কায়ান এর বউ, তাকে শক্ত থাকতে হবে। এইসব আবেগ শুধু মুসাওয়াতকেই দেখাবে, আর কাউকে নয়, কাউকে না। অযথা চোখের পানি ফেলতে নেই, আবেগ দেখাতে নেই। মানুষ উল্টো দুর্বল ভেবে আঘাত করে। ধীরে উঠে বসে গাড়ি ঠিক করে অ্যাপার্টমেন্টের লিফটে ওঠে। ধীরে লিফট থাকে 8ম তলায়। সাবরিহা বাসায় ঢুকতেই আমিনা বেগম বলে, সাবরিয়া একটু ঘুমানো হয়, রেস্ট নেই, কালকে আবার তোদের বাসায় যাব। সাবরিহা বিরক্তি করেনি, মাথা নাড়িয়ে বলে, আচ্ছা আম্মু। শোন মেয়ে, এসব নিয়ে মন খারাপ করিস না, আল্লাহর উপর ভরসা রাখ। আমার কেন যেন মনে হচ্ছে কায়ান দ্রুত ফিরে আসবে। সাবরিহা জবাব দিল না, মাথা নাড়িয়ে রুমে চলে গেল। ভালো লাগছে না কিছু, একটা লম্বা ঘুম দেবে, তারপর ঘুম থেকে উঠে সব এই ভেবে রুমে গিয়ে বিছানায় শরীর এলিয়ে দেয়। তবে ঘুম কি আর এত সহজে ধরা দেবে? চোখের সামনে শুধু মুসাওয়াত ধরা দিচ্ছে, তার সাথে কাটানো সময় ধরা দিচ্ছে। তার পাগলামি, তার কেয়ারিং ও লিভিং দিকগুলো চোখে ভাসে। চোখ বন্ধ করে সাবরিয়া চোখের কোণ বেয়ে যায় এক সূক্ষ্ম তরল রেখা। সময় বহমান। মুসাওয়াত চলে যাবার প্রায় 3 মাস পার হয়েছে। সাবরিহা বা আমিনা বেগমের সাথে যোগাযোগ বলতে সে ক্যাম্পে পৌঁছেছে, এতটুকুই কথা হয়েছে। তারপর আর তার সাথে কথা হয়নি। সাবরিয়া কল দেয়, তবে প্রতিবারই নম্বর বন্ধ বলেছে। আমিনা বেগমের মাঝে মাঝে অনুতাপ হয়, এই ভেবে নিজের হাতে মেয়েটাকে ছেলে তার জীবনে জড়িয়েছে, অথচ ছেলে বিয়ের পরের দিনই চলে গেল। তারই বা কি করার? সামরিক বাহিনীর বড় কর্মকর্তা সে, হুটহাট ছুটি ক্যান্সেল হয়ে ডাক পড়বে এ আর এমন কি? দীর্ঘশ্বাস ফেলল আমিনা বেগম। কিছুদিন যাবৎ সাবরিহার শরীর খুব একটা ভালো যাচ্ছে না, ভার্সিটিও যাচ্ছে না ঠিক মতো, চুপচাপই থাকে একা একা। আগের মতো তেমন উচ্ছ্বসিত তাকে খুব কম দেখা যায়। ডাইনিং টেবিল গুছিয়ে সাবরিহার রুমের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে নিজের রুমের দিকে পা বাড়াতেই বাসার কলিং বেল বেজে উঠল। আমিনা বেগম থমকে দাঁড়িয়ে ড্রয়িং রুমের দেয়াল ঘড়ি দেখলেন, রাত 11:30টার বেশি সময়। এখন কে আসবে? তবুকে একটা মনে করে এগিয়ে দরজা খুলতেই মুসাওয়াতকে দেখে ভড়কে যায় আমিনা বেগম। সাথে ভরকানো মুখে নিয়েই জিজ্ঞেস করে, তুই তুই তো মিশনে গেছিলি? মায়ের হতভাগ মুখ দেখে আলতো হেসে এগিয়ে এসে এক পাশে থেকে মাকে জড়িয়ে ধরে মুসাওয়াত তারপর হাস্যোজ্জ্বল গলায় বলে, ভালো আছো আম্মু? হতভম্ব ভাব যেন এখনো আমিনা বেগমের মুখ থেকে কাটেনি। সে এখনো অবাক চোখে তাকিয়ে আছে। মুসাওয়াত হাসি মুখে মায়ের মাথায় চুমু খেয়ে বলে, চলে এসছে আম্মু, এত অবাক হওয়ার কিছুই নেই। কিন্তু তুই তো মিশনে। কথা সম্পূর্ণ করার আগে মুসাওয়াত বলে, যে মিশনটা যাবার কথা ছিল সেটা যাইনি, আমি অন্যটা গিয়েছিলাম। অবাক গলায় শুধায়, তাহলে যোগাযোগ করিসনি? একটা জলদস্যুর মিশনে ছিলাম, বাজেভাবে ফেসে গেছিলাম আম্মা। তাই উপর মহল থেকে আমাদের টিম সিকিউর করে সিক্রেট রাখতে বলা হয়, তাই আমরা নেটওয়ার্কে বাইরে ছিলাম। তাই বলে আমাদের জানাবিও না? মুসাওয়াত হেসে ফেলে, তারপর মায়ের বোকা মুখটা দেখে বলে, বলে দিলে কি আর এমন সারপ্রাইজ হতো? তা ঠিক। আচ্ছা ফ্রেশ হয়ে আয়, আমি খাবার বাড়ছি। মুসাওয়াত হাসলো, তারপর মাকে ছেড়ে দিয়ে বলে, প্রয়োজন পড়বে না আম্মা, আমি খেয়ে এসছি। শীতল চোখে তাকালো আমিনা বেগম, তাতেই ঘাবড়ে গেল মুসাওয়াত। হেসে ঘাড় চুলকে বলে, এভাবে তাকাবে না আম্মা, আসার পথে খেয়ে এসছে, রাতে নয় আবারও খেয়ে নিব, এখন রবে যাই। ছেলের লাজুক চোরা ভাব দেখে হেসে ফেলে আমিনা বেগম, তারপর বলে, আচ্ছা যা, সাবরিয়াকে সময় দে, ঘুমিয়ে গেছে হয়তো।
মাথা নাড়িয়ে রুমের দিকে পা বাড়ালো মুসাওয়াত। আমিনা বেগমের মুখে আনন্দের ঝলক ফুটে উঠল। যাক, অবশেষে ছেলেটা বাসায় ফিরল। কত দিনের জন্য থাকে কে জানে। এর মধ্যে একটা ট্যুর প্ল্যান করে দিতে হবে, একটু একান্ত সময় কাটা করা। এসব ভেবেই বাসার মেইন দরজা বন্ধ করে নিজের রুমের দিকে চলে যায় আমিনা বেগম। রুমের দরজা খুলে ধীরে ভঙ্গিতে পা ফেলে এগিয়ে আসে। রুমের ভেতরটা শীতল হয়ে আসে, তবে কোনো আলো জ্বালানো নেই। নিজের শরীরে জড়ানো কালো জ্যাকেটটা খুলে আন্দাজ করে ডিভানের দিকে ছুঁড়ে ফেলে ধীর বিছানায় এসে বসে। সে আন্দাজ করতে পারছে সাবরিহা কোন দিকে আছে, তাই আলতো হাত বাড়াতেই ওনার একাংশ হাতে লাগে। মুসাওয়াত হাসল, তারপর ধীরে পকেট থেকে ফোন বের করে ফোন অন করে আবছা আলোতে সাবরিহাকে দেখে এগিয়ে এসে কপালে চুমু খেয়ে নিজেও সাবরিহার ছোট্ট তনুতে নিজের ভর ছেড়ে শুয়ে পড়ে। সাবরিহা প্রথমে কিছু টের না পেলেও নিজের ওপর ভারী কিছুর অস্তিত্ব টের পেতেই চোখ মুখ কুচকায়, সাথে নড়ে চড়ে চোখ মিলে তাকায়। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তাই মস্তিষ্ক সজাগ হতেই তড়াক করে তাকাই সাবরিহা। তবে চেঁচিয়ে ওঠার আগেই মুসাওয়াত সাবরিহার মুখ চেপে ধরে, তারপর বলে, রিল্যাক্স সাবরিহা, আমি কায়াম, কিছু হয়নি, টেক ব্রেথ, প্লিজ চেঁচাবেন না। সাবরিহা ঢোক গিলে বোঝার চেষ্টা চালালো। মুসাওয়াদের অস্তিত্ব টের পেতেই বুক ভারী হলো। মুখ থেকে শব্দ করে টেনে কায়নের হাত সরিয়ে ভরকানো গলায় বলে, আপনি আপনি কখন আসেন? ডাকেননি কেন? আর চোরের মতো এভাবে মুখ চেপে ধরেছেন কেন আপনি? আপনি চেঁচালে আম্মা অন্য কিছু মনে করতো। বোকা সাবরিহা কপাল কুচকায়, তারপর বলে, কি মনে করতো? কিছু না। সাবরিহা বেড টেবিলের ল্যাম্পটা জ্বালিয়ে আবারও মুসাওয়াদের দিকে তাকায়। কেমন মুখটা শুকিয়ে আছে লোকটার, তবু সন্দিহান গলায় ফের প্রশ্ন করে, কি হলো বলছেন না কেন? মুসাওয়াত এগিয়ে এলো, কোনো কথা ছাড়াই আগে সাবরিহার ওষ্ঠ দখলে নিল নিজের। ক্ষণিকের মধ্যে সাবরিহা যেন তৃষিত মাটিতে পানির দেখা পেল। মুসাওয়াত ধীরে ওষ্ঠ ছেড়ে ওকে নিজের সাথে মিশিয়ে নিয়ে কানের কাছে ফিসফিস করে বলে, আম্মু ভাববে তার ভদ্র ছেলে এসে তার বাচ্চা বউকে রোমাঞ্চক অত্যাচার শুরু করেছে। মানে? কথা সম্পূর্ণ করার আগেই সাবরিহা বিস্ফোরণের মতো চোখ করে তাকায়, তারপর উচ্চ গলায় বলে, ছি, এই আপনি ছাড়ুন আমায়। বাড়ি থেকে এসেছেন, আগে ফ্রেশ হবেন, তারপর সব কথা। আপাতত মুড নেই, আপনাকে চাই এখন, তারপর ফ্রেশ হব। না, যান এখন। এক ব্রু উঁচায় মুসাওয়াত, তারপর বলে, আর ইউ শিওর আমাকে চাই না? না। ভেবে বলছেন তো? হ্যাঁ। ওকে। কথাটা এক প্রকার টানা সুরে বলে বিছানা থেকে উঠে যায় মুসাওয়াত। তারপর রুমের বড় আলো জ্বালিয়ে সারা রুম আলোকিত করে দিয়ে নিজের জিনিসপত্র কাবার্ডে তুলে রেখে দিয়ে প্রয়োজনীয় সামগ্রী বেড কাভার ড্রয়ারে রেখে আবারও ওয়ার কাভার থেকে নিজের টাওয়াল তুলে নিয়ে ওয়াশরুমে চলে যায়। সাবরিহা শুধু বোকা চোখে তাকিয়ে আছে। মুসাওয়াত ওয়াশরুমে যাবার সময় তীক্ষ্ণ নজরে একবার সাবরিহাকে দেখে চোখ ফিরিয়ে নিয়ে ওয়াশরুমের ভেতরে যায়। সাবরিহা এতটা সময় মুসাওয়াদের নির্লিপ্ততা দেখছিল। সাবরিহা নিজেও জানে না একটু বাদে তার সাথে ঠিক কি হতে পারে। সাবরিহা ওয়াশরুমের দিকে তাকিয়ে থেকে উঠে এসে কাভার্ড থেকে নিজের একটা নেভি ব্লু ও খয়েরি রঙের মিশেলে শাড়ি নামিয়ে নিয়ে শরীরে জড়িয়ে নেয়, অথচ মুসাওয়াত বের হবার নামও নিচ্ছে না। সাবরিহা ভেবেছিল মুসাওয়াত আগের মতো নিজের থেকে বার কয়েক বলবে, অথচ সাবরিহা না করতে কিভাবে পাষণ্ড পুরুষের মতো চলে গেল। মনটা খারাপ হয়ে এলো, তাই অভিমান নিয়ে আবারও বিছানায় শুয়ে পড়ে। ঠিক তখনই ওয়াশরুমের দরজাটা খট করে খোলার শব্দ হয়। সাবরিহা ঘাড় ঘুরিয়ে চোরা চোখে তাকাতেই যেন দম আটকে এলো গলায়। মুসাওয়াত শুধু একটা সাফেদ টাওয়াল পেঁচিয়ে বেরিয়েছে। সাথে সাথে প্রথম দিনের কথা মনে পড়ল। সাবরিহা নিজেকে সামলে ঢোক গেল, তবে খুব একটা উপকার হলো না। মুসাওয়াত তারচা চোখে দেখে চোখ সরিয়ে নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুলের পানি মুছতে থাকে। সাবরিহা শাড়ি পরেছে দেখে বিড়বিড় করে বলে, প্রভোগ করো নতুন কথা শিখেছে ইডিয়েট, ইমপ্রেসিভ।
তবে একটু বুঝতে দিল না মুসাওয়াত। নিজের মতো সে চুল মুছতে ব্যস্ত। সাবরিহা মুসাওয়াতকে চেক আউট করতে ব্যস্ত। ওই সময় মুসাওয়াতকে ক্লান্ত লাগলেও এখন যেন আকর্ষণীয় লাগছে ভীষণ। বিশেষ করে হাতটা এমনভাবে টানছে সাবরিহাকে। মুসাওয়াত চুলের ব্রাশ রেখে চুলে হাত ডুবিয়ে ঠিকঠাক করতে করতে আবারও কাভার থেকে একটা সাদা শার্ট বের করে আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমের দিকে চলে যায়। সাবরিহা নিজেও জানে না মুসাওয়াত কি চাইছে, তবে মুসাওয়াতের এমন নির্লিপ্ততা যেন সাবরিহাকে কুড়ে কুড়ে খাচ্ছে। মুসাওয়াত বের হয়ে সরাসরি বারান্দায় চলে গেল। সাবরিহা এবার মনে হলো এর থেকে ঘুমানো সহজ, তাই আবারও বিছানায় নিজের শরীর এলিয়ে দিয়ে চোখ বন্ধ করলো। তবে চোখের সামনে মুসাওয়াদের অবয়ব ঘুরছে, মন টিকছে না একটুও। চোখ মেলে তাকিয়ে সারা রুমে চোখ বুলাই, তারপর উঠে রুমের বড় লাইটটা বন্ধ করে ধীরে পায়ে হেঁটে বারান্দায় এসে দাঁড়ায়। সাবরিহা এসে দাঁড়াতেই মুসাওয়াত টের পেয়েছে, তবে প্রতিক্রিয়াবিহীন এমনি আকাশের দিকে তাকিয়ে থাকে। সাবরিহা এগিয়ে এসে জিজ্ঞেস করে, সমস্যা কি আপনার? আমায় ইগনোর কেন করছেন আপনি? মুসাওয়াত কথা বলল না। একই ভঙ্গিতে ভাবলে শিন দাঁড়িয়ে রইল। তাই সাবরিহা বিরক্ত হয়ে মুসাওয়াতকে টেনে নিজের দিকে ঘুরিয়ে আবার জানতে চায়, কি হয়েছে, কথা কেন বলছেন না? মুসাওয়াত সাবরিহাকে এক মুহূর্তের জন্য দেখলো, তারপর আবারও চোখ সরিয়ে নিল। মেয়েটা এতে একটু দুঃখ পেল, তাই নিজে এগিয়ে এসে মুসাওয়াতকে জড়িয়ে ধরে তার বুকে মাথা রাখে। তারপর আহত গলায় বলে, প্লিজ চুপ থাকবেন না, বলুন না কি হয়েছে। কিছু না, ছাড়ুন। সাবরিহা হতাশ হলো, তবে ছাড়লো না, উল্টো আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, সরি, আর করবো না। মুসাওয়াত এবার প্রতিক্রিয়াহীন, তাই নিজেই মুসাওয়াতকে হাতটা টেনে নিজের উপর রেখে আবারও বলে, আমি সরি বললাম তো, আপনি যা চাইবেন তাই হবে, প্লিজ। মুসাওয়াত শীতল চোখে তাকিয়ে থেকে হাতের বাঁধন টানলো। সাবরিহা যেন স্বস্তি পেল। মুসাওয়াত সাবরিহাকে দেখলো, তারপর আলতো হাতে সাবরিহার থুতনি টেনে নিজের দিকে তাক করে এগিয়ে আসে। সাবরিহা ভেবে নিল মুসাওয়াত মেনে নিয়েছে, তাই চোখ বন্ধ করে ফেলে। সাবরিহাকে উস্কে মুসাওয়াত থেমে যায়, সাথে সাবরিহার মুখটা দেখতে থাকে। সাবরিহাও কোনো কিছুর সাড়া না পেয়ে ধীরে চোখ তুলে তাকায়। চোখের ভাষা এমন যেন সে ভীষণ অধৈর্য। সাবরিহা নিজে এগোতে চাইলো, তবে মুসাওয়াত নিজেই সরে সাবরিহার গালে আঙ্গুল দিয়ে স্লাইড করতে করতে বলে, ইউ ওয়ান্ট? মাথা নাড়িয়ে ঠোঁট কোণে বাঁকা হেসে বলে, Then tell me, how much you wanted? বোকা হয়ে যায় সাবরিহা, সাথে অধৈর্য, তাই শার্টের গলার কাজটা খামচে ধরে বলে, মুসাওয়াত, Kneel and ask. প্লিজ মুসাওয়াত। মুখে বিশ্বাসজয়ী হাসি ফুটল। সাবরিহাকে নিজের সাথে মিশিয়ে নিল মুসাওয়াত। তারপর আরো নেশালো গলায় সাবরিহার গ্রীবা দেশে নাক ঘষে বলে, Say it again. Louder this time, babe. ঢোক গিলে মাথা নাড়ালো সাবরিহা। তারপর আবার বারবার বলতে শুরু করে। প্লিজ। মুহূর্তে অপেক্ষা করল না মুসাওয়াত। সাবরিহাকে নিজের সাথে মিশিয়ে নিয়ে অধরষ্টের দখলে নিয়ে রুমের দিকে যেতে শুরু করে। সাবরিহা যেন নিজের মাঝে নেই। সাবরিহাকে বিছানায় রেখে এলোমেলো হাতে নিজের শার্ট খুলে ছুঁড়ে ফেলে কাবার্ডের হাত দিতেই সাবরিহা মুসাওয়াতের হাত ধরে। মুসাওয়াত অবাক চোখে তাকালে সাবরিহা ফিসফিস করে কিছু একটা বলে মুসাওয়াতের অধর দখলে নেয়। মুসাওয়াদের বুঝতে সময় লাগেনি সাবরিহা কি চাইছে, তাই মিশিয়ে নেয় সাবরিহাকে নিজের সাথে। মাস থেকে কেটে গেছে দিন সাথে। বাসার পরিবেশ যেন রমরমা হয়ে আছে। আজকে বাসায় সাবরিহার মা সুমি বেগম ও সুবাইতা এসেছে। পরিবেশ এখন উৎসব মুখর। মুসাওয়াতকে কিছু রান্না সামগ্রী আনতে সুপার শপে পাঠিয়েছে আমেনা বেগম, আর রান্নাঘরে সুমি বেগম আর আমেনা বেগম রান্নাবান্না করছিল। আর গল্প করতে করতে মাছ রান্না করবে বলে তার নামিয়ে রাখতেই সাবরিহা শাড়ির আঁচল কোমরে গুজে রান্নাঘরে এসে বলল, আম্মু আমি মাছটা ধুয়ে দিই। আমিনা বেগম সরল দৃষ্টি ফেলে সাবরিহার দিকে, তারপর নরম গলায় বলে, পারবি?
আচ্ছা কর। সুমি বেগম মেয়ের এই দিক থেকে খুশি হলেন, তবে কিছু না বলে মন ভরে দোয়া করে দিল। সাবরিহাও খুশি মনে মাছ ধরতে পেট মোচড় দিয়ে উঠল, সাথে কেমন একটা আষ্টে গন্ধ। দৌড়ে ড্রয়িং রুমের বেসিনে মুখ ভরে বমি করে দিল। সুমি বেগম হুট করে এমন দেখে দৌড়ে মেয়েকে ধরে সামলায়। আমিনা বেগম এসে সাবরিহাকে দেখে ধরে সোফা নিয়ে বসালো। তারপর রান্নাঘরের চুলো বন্ধ করে এসে ডাইনিং টেবিল থেকে পানির গ্লাসে পানি এনে সাবরিহাকে দিলে সাবরিহা বড় বড় শ্বাস ফেলে পানিটা নিয়ে ঢকঢক করে খেলো। আমিনা বেগম কিছু বলার আগেই সুমি বেগম জহুরির চোখে মেয়ের আগা গোড়া খুঁটিয়ে দেখে বলে, সাবরিহা, পিরিয়ড মিস করেছিস? চমকে ওঠে সাবরিহা। মুহূর্তেই যেন সব চোখের সামনে ভেসে উঠল। সায়েন্স থেকে ইন্টার কমপ্লিট করে এখন মেডিকেল ভার্সিটির স্টুডেন্ট সাবরিহা, তাহলে এত বড় বোকামি করলো কিভাবে সে? আমিনা বেগমও চমকালো, মৃদু স্বরে লজ্জা ভেঙে বলে। প্রথম দিনেই? সাবরিহার শ্যামলা মুখটার রং পরিবর্তন এলো। মাথা নাড়িয়ে সম্মতি সূচক মাথা নাড়িয়ে মাথা নিচু করে ফেলল। আমিনা বেগম ধপ করে সোফায় বসে পড়ল। সুমি বেগমও এতটা লাগাম ছাড়া মুসাওয়াতকে ভাবেনি। সাবরিহা না হয় অবুঝ বয়সের দিক থেকে অপরিপক্ক, তাই বলে মুসাওয়াতও এই কাজ করবে? সুমি বেগম এগিয়ে এসে আরেকটু ছোট গলায় সাবরিহাকে বলে, পিলস নিসনি? মনে ছিল না আম্মু, আমি বুঝতে পারিনি। মিনমিন স্বরে উত্তর দিতেই আমিনা বেগম অতি দ্রুত অধৈর্য গলায় বলে, কায়ান জানে? টেস্ট করেছিস? না। এক কথায় উত্তর দিল সাবরিহা। আমিনা বেগম রাগান্বিত হয়ে উঠে গেল সোফা থেকে। তারপর সুমি বেগমকে বলে, আপা, আপনি ওকে রুমে নিয়ে যান, কায়ান এলে ওর সাথে কথা বলবো। সুবাইতা কি এখনো ঘুমোচ্ছে? সুমি বেগম মাথা নাড়িয়ে সাবরিহাকে টেনে তুলে বলে, হ্যাঁ, আপনার রুমেই। ওঠেনি? আচ্ছা, তাহলে ওকে ওর রুমে নিয়ে যান। সাবরিহার মনে হচ্ছে লজ্জায় মাটিতে মিশে যেতে, তবুও মায়ের হাত ধরে রুমে এসে বিছানায় উঠে বসে। সুমি বেগম কথা বলছে না। সাবরিহা অপরাধী মুখে চুপ হয়ে বসে আছে। তার একটু কনসার্ন হওয়া উচিত ছিল। মুসাওয়াত তো চলে গেছিল, আর সে মুসাওয়াদের শোকে এসব ভুলে গিলে ফেলেছে। কি একটা লজ্জাজনক ব্যাপার। মাত্র রান্নাঘরে এসেছিল আমিনা বেগম, আর তখনই বাসায় কলিং বেলটা বাজলো। আমিনা বেগম ভাবলেন মুসাওয়াদ এসেছে, তাই ভীষণ রাগান্বিত মুখে এসে দরজা খুলে অপরিচিত কয়েকজন লোককে দেখে একটু ভরকালো, তবু মুখে হাসি ফুটিয়ে বলে, আপনারা কারা? ঠিক চিনলাম না তো। সামনের মধ্যবয়স্ক এক লোক হাসলো, তারপর বলে, আমায় চিনবেন না আপা? আপনার ছেলের সাথে আমার কিছু হিসাব ছিল, কিন্তু শুনলাম সে বিয়ে করেছে, তাই ভাবলাম ভাতিজিকে দেখেই যাই। আমিনা বেগম ঠিক বুঝলো না, তাই অবাক ও সরল গলায় বলে, কায়ান তো বাসায় নেই, আপনারা না হয় পরে আসুন। কথাটা বলেই দরজা লাগানোর আগেই আরেকজন দরজা ধরে ফেললো। তারপর মধ্যবয়স্ক লোকটা বলে, তা কি করে হয়? বৌমাকে দেখবো না, এটা কোনো কথা বললেন? এদের বাড়াবাড়ি দেখে আমিনা বেগম একটু ভরকালেন, তবুও নিজেকে শান্ত রেখে কিছু বলার আগেই সাবরিহার রুম থেকে সুমি বেগম বেরিয়ে এসে বলে, কায়ান এসেছে? হ্যাঁ। কথা সম্পূর্ণ করার আগেই এক সাইলেন্সার লাগানো শব্দহীন বুলেট এসে লাগলো সুমি বেগমের মাথায়। আমিনা বেগম নিজের চোখকে বিশ্বাস করতে পারল না, যেন ঠিক কি হলো তার চোখের সামনে। মুহূর্তেই ধপ করে মেঝেতে পড়ে গেল সুমি বেগম। সাদা মেঝের রক্তের রঞ্জিত হয়ে এলো। আমিনা বেগম হতভম্ব চোখে তাকিয়ে রইল। মনে হলো তার অক্ষি কোটরের থেকে নিজের চোখ বেরিয়ে আসবে। মধ্যবয়স্ক লোকটা নিজের সাথের লোকটাকে ধমকি দিয়ে বলে, দিলি তো সব নষ্ট করে, কথাও বলতে দিস না। তারপর আমিনা বেগমের দিকে তাকিয়ে ফের বলে, তো আপা, যা বলছিলাম। আমিনা বেগম হতভাগ ও ভীত গলায় প্রশ্ন করে, কারা আপনারা? আপা, অধৈর্য হবেন না, আপনাদের পুরো পরিবারকে জাহান্নামে পাঠাতে এসেছে, একটু ধৈর্য ধরুন।
আমিনা বেগম চকিত রুমের দিকে দৌড় দিতে চাইলো, তবে তার আগে আবারও একটা শব্দহীন বুলেট এসে লাগলো তার কোমরে। টপাস করে পড়ে গেল আমিনা বেগম। লোকটা হেঁটে এগিয়ে এসে পা ভাঁজ করে বসে তারপর আমিনা বেগমের মুখের দিকে তাকায়। আমিনা বেগমের চোখ থেকে ততক্ষণে জল গড়িয়ে পড়ছে। তা দেখে মুখ থেকে চুপ চুপ করে আফসোসের শব্দ করল লোকটা। তারপর দাপট দেখিয়ে বলে, আমাকে ছেড়ে নেই। আমি অত্র চট্টগ্রামে কালোবাজারি ব্যবসা করি। নাম মিজান মোল্লা। কিসের ব্যবসা তা নিশ্চয়ই বলা লাগবে না আপনাদের, শিক্ষিত পরিবার তো। তারপর হেসে মিজান আবারও বলে, আপনার ছেলে আমার ব্যবসায় লাল বাতি জ্বালাইছে। এত বড় লস আমার 14 পুরুষেও খায় নাই। তাহলে আপনার ছেলেকে ছেড়ে দেই কি করে? কিন্তু আপনার ছেলে এখন বাসায় নাই, তাও আমি জানি। তাই তো এলাম তাকেও কষ্টের বদলে কষ্ট দিতে। উপরে ভালো থাকবেন আবা। বাকি সবাইকেও আপনার সাথে পাঠানোর ব্যবস্থা করছি। কথাটা বলতেই পরপর দুটো বুলেট এসে লাগে আমিনা বেগমের হৃৎপিণ্ড বরাবর। আমিনা বেগম কেসে উঠে নিজের নিঃশ্বাস ত্যাগ করলো। সাবরিহা নিজের দরজার সামনে থেকে এমন এক দৃশ্য দেখে ভোরকে ভয়ে চেঁচিয়ে ওঠে। আম্মা, সাথে সাথে সবাই সাবরিহার দিকে তাকালো। সাবরিহাও নিজের বিপদ ঠাউর করতে পেয়ে দরজা বন্ধ করতে নেবে, তবে তার আগে এক তীক্ষ্ণ বুলেট এসে লাগলো সাবরিহার তলপেটের দিকে। সাবরিহা দরজা ধরে থাকায় নিজেকে সামলাতে পারলেও কাশিয়ে এসে মুখ থেকে রক্ত ছিটকে পড়লো সাদা ফকফকে পরিষ্কার মেঝেতে। সাবরিহা অবাক চোখে নিজের পেটের দিকে তাকায়। গলগল করে সেখান থেকে রক্ত বেরিয়ে পড়েছে। সাবরিহা কাপা হাতে নিজের পেটের দিকটা চেপে ধরে রক্ত বন্ধ করতে চাইল। এটা লেফটেন্যান্ট কমান্ডার মুসাওয়াত কায়ান এর হকের রক্তপিণ্ড হয়তো, কিন্তু সে জানলো না বাবা হওয়ার আনন্দ ভাগ করতে পারলো না সবার সাথে। তার আগেই সব শেষ। সাবরিহা লম্বা শ্বাস টানল। হাত দিয়ে রক্ত থামানোর প্রচেষ্টায় সাবরিহা ব্যর্থ। তরল লৌহ কি আর এত সহজে বন্ধ হয়? হাত থেকেই উপচে পড়ছে উষ্ণ হরুলনহর। চোখ মুখ শক্ত হয়ে আসছে। সাবরিহার সাথে দম বন্ধ হয়ে আসছে। চোখ তুলে সামনে তাকিয়ে কিছু বলার আগেই দরজা থেকে আরেকটা সুন্দর দেখতে মেয়ে ঢুকলো। সাবরিহার চোখ আশার আলোয় চকচকে দেখলো, কাপা গলায় বলল, সিলিন আপা বাঁচান। সিলিন তেমন একটা প্রতিক্রিয়া না করে এগিয়ে এসে সাবরিহার সামনে দাঁড়িয়ে তাকে পরোক্ষ করে। তারপর হুট করে একটা শক্ত থাপ্পড় দিয়ে বসে। তোকে বাঁচানো ইজ বাই ফুট। থাপ্পড়ের বেগ সামলাতে না পেরে সাবরিহা মেঝেতে পড়ে গেল। সিলিনও হাঁটু ভাঁজ করে সাবরিহার দিকে তাকায়। তারপর মুখ তুলে সাবরিহাদের রুম থেকে উঠে এসে একটা ভারী ফুলদানি নিয়ে আবারও সাবরিহার সামনে বসে। সাবরিহার ব্যথায় যেন সব পরিষ্কার হয়ে এলো। এত বড় বিশ্বাসঘাতকতা! সিলিন তো তার বোন, চাচাতো বোন হলেও কি বোন নয়? কাপা গলায় বলে, আমি তো বোন সিলিন আপা। সিলিন তাচ্ছিল্য করে হাসলো, তারপর বলে, আগে ছিলি, এখন নাই। চমকাই সাবরিহা। তা দেখে সিলিন আবারও হাসে, তারপর বলে, তোর আগে আমি মুসাওয়াতকে দেখেছিলাম, আর সব কিছুর মতো তুই জিতে কি ওকেও সব কিছুর মতো কেড়ে নিলি আমার থেকে। সাবরিহার যেন বিশ্বাস হচ্ছে না। কই, সিলিন তো তাকে কিছু বলেনি, তাহলে এখন এত নিকৃষ্টদের মতো আচরণ করছে? সাবরিহার যেন বিশ্বাস হচ্ছে না, তবুও কোনো মতে দম টেনে বলে, এখানে আমার দোষ কি সিলিন আপা? সিলিন দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে এসে সাবরিহার চুল খামচে ধরলো। সাবরিহার চোখ থেকে পানি পড়ছে। সিলিন দেখলো মায়া হলো না, তবে এক মুহূর্তের জন্য কিভাবে আগলে রেখে সাবরিয়াকে সিলিন দেখে রেখেছে তা মনে পড়লো। ধীরে মনে পড়লো সাবরিয়া যখন মুসাওয়াতকে দেখেছে তখন সিলিন এইচএসসি পরীক্ষার্থী। সেদিন বারান্দায় দাঁড়িয়েছিল, তার পেছনে সাবরিয়া এসে দাঁড়িয়েছিল। সেদিন সাবরিয়ার এসএসসি পরীক্ষার জন্য শেষ ক্লাস ছিল। তাহলে তো সে আগে মুসাওয়াতকে দেখেছে, কিন্তু শেষে কি না পেল সাবরিহা? সে এতদিন দেশে ছিল না, সাবরিহার বিয়ের ব্যাপারে কেউ জানায়নি। এসেই এসব শুনে যেন প্রতিহিংসায় জানোয়ারে পরিণত হয়েছিল সিলিন।
মুহূর্তেই নিজের চোয়াল শক্ত করে দাঁতে দাঁত পিষে সাবরিহার মাথা ধরে পাশের দেয়ালে পরপর 2 বার ঠুকে দিয়ে আঘাত করলো। সাবরিহার যেন দুনিয়া দুলে উঠল। সিলিন চিবিয়ে চিবিয়ে বলে, আফসোস তুই আমার বোনই না হতি, তাহলে হয়তো হয়তো তোকে আমার নিজের হাতে মারতে হতো না, আর মুসাওয়াতও আমার হতো। মাথা থেকে তোলে সেখান থেকে রক্ত গড়িয়ে পড়ল। চোখের সামনে অন্ধকার নামছে সাবরিহার। সিলিন নিজের রাগ নিয়ন্ত্রণ না করতে পেরে আগে থেকে এনে রাখা ফুলদানিটাও সাবরিহার মাথায় আঘাতপ্রাপ্ত একই স্থানে আঘাত করতেই তা ভেঙে গেল। সাথে সাবরিহার চোখেও নেমে এলো নিকষ কালো অমানিশা। সিলিন সাবরিহাকে দেখে তাকে ছেড়ে দিল। মেঝেতে মাথাটা শব্দ করে পড়ে গেল। সারা মেঝে 3 জনের রক্ত ভেসে যাচ্ছে। সিলিন উঠে দাঁড়ালো, তারপর মিজানের দিকে তাকিয়ে বলে, আমাদের যা ডিল হয়েছিল তা হয়ে গেছে, আমি গেলাম। মিজান সাহেব হাসলো, তারপর বলে, আর একটা বিচ্ছু আছে, সেটা কোথায়? সিলিন চোখ ছোট করে জিজ্ঞেস করে, কার কথা বলছেন? তোমার চাচির লগে যে ঢুকলো সুবাইদা? মনে হয়। সিলিন শীতল চোখে তাকিয়ে বলে, মেরে দেন, না হলে বড় হয়ে মা আর বোনের মতো কালছাপ হবে। আর এই হেতিম পালবে কি? পেলে বড় করব, আর যেই থালে খাবে ওই থালে ফুটো করবে। এর থেকে না থাকাই ভালো। কথাটা বলতেই সাথে একজন লোক এগিয়ে এসে সাবরিয়ার রুম দেখলো খালি। দেখে আমিনা বেগমের রুম চেক করলো, তারপর ডুবাইটাতে ঘুমন্ত অবস্থায় পেয়ে হৃৎপিণ্ড বরাবর গুলি করে বেরিয়ে এলো। তারপর বলে, বস কাম শেষ। সিলিন সবাইকে পরোক্ষ করে বলে, বাসার সব জানালা দরজা বন্ধ করে সব কারেন্টের সুইচ অন করে দেন, ফ্যান লাইট চালিয়ে দিন, ফ্রিজ খুলে দিন, মাইক্রো ওভেনও অন করে দিন, হিট বাড়িয়ে রুমগুলোর হিটও এসি অন করে দিয়ে রান্নাঘরের চুলোর গ্যাস অন করে দিন, আর সিলিন্ডারও লিক করে দিন। মিজান সাহেব সিলিনকে দেখে বলে, এত কেন? কি করতে চাইছো? সিলিন হাসি মুখে বলে, তেমন কিছু না, লেফটেন্যান্ট কমান্ডার মুসাওয়াত কায়ানের পরিবার অগ্নিকাণ্ড দুর্ঘটনায় মারা গেছে, এমন একটা হেডলাইন দেখতে চাইছি যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। সিলিনে যা হবে না তা কারোরই হবে না, সিলিন হতে দেবে না, কখনোই না। মিজান সাহেবের মুখে বিশ্বজয় শয়তানি হাসি ফুটল। তারপর 2 জনের দিকে তাকাতেই তারা চলে গেল। সব কাজ করে এসে সবাই আর অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে দরজা বন্ধ করে দেয়। তারপর নিজেদের মতো কথা বলতে বলতে স্বাভাবিকভাবে লিফটে উঠে যেন এত সময় কিছুই হয়নি। লিফট নামতেই সবাই আলাদা হয়ে বিভিন্ন দিকে চলে যায়। সিলিন যায় পার্কিং লটের দিকে, সাথে সাথে মুসাওয়াত ও সিলিনকে পাশ কাটিয়ে লিফটের দিকে চলে গেল। মুসাওয়াত সিলিনকে খেয়াল করেনি। সিলিন মুসাওয়াতকে দেখে থমকে ফিরে তাকায়, তারপর হেসে আবারও শীষ বাজাতে বাজাতে নিজের চকচকে মার্সিডিজ গাড়িতে উঠে বসে। মুসাওয়াত বিল্ডিং এর ভেতরে ঢুকে মুখে হাসি ফুটিয়ে গাড়ি স্টার্ট দেয়। সিলিন তারপর বিড়বিড় করে বলে, নতুন জীবনের জন্য শুভকামনা মিস্টার কায়নাত। লিফট থেকে বেরিয়ে বাসার দরজায় কলিং বেল বাজায়, তবে কোনো সাড়া শব্দ না পেয়ে দরজার মবে হাত রাখতেই তা আলতোভাবে খুলে যায়। ঢোক গেল মুসাওয়াত। মনের মধ্যে কি একটা উচ্চাটন করে উঠল। ধীরে ধাক্কা দিয়ে দরজা খুলতে পায়ের কাছে রক্তের ঢল দেখে থমকে সামনে তাকায়। দম আটকে এলো মুসাওয়াদের, শরীর ভেঙে এলো, তবুও টেনে এগিয়ে এসে মায়ের পাশে হাঁটু গেড়ে বসে। তারপর ডাকে, আম্মা, হে আম্মা, কি হয়েছে? কথা বলছে না কেন? এসব কোনো সারা শব্দ ফেরত এলো না। মুসাওয়াত ঢোক গেল, তারপর নিজের আঙুল রেখে শ্বাস প্রশ্বাস দেখে, তবে তার থেকে কোনো প্রতিক্রিয়া না দেখে তার আর বুঝতে বাকি নেই। পুরো শরীর ছেড়ে মেঝেতেই বসে পড়ে। চোখ পড়ে নিজের রুমের সামনে আমেনা বেগমের দিকে। নিজের শরীর টেনে উঠতেই নাকে কেমন এক উৎকট গন্ধ এলো। ঢোক গিল, তার আর বুঝতে বাকি নেই। দৌড়ে এসে আমেনা বেগমকে টেনে গলার রগ দেখে, না কোনো রেসপন্স নেই। ঢোক গিলে নিজের রুমের দিকে তাকায়। দরজায় রক্ত দেখে শরীরে একটা শিশির সতিল স্রোতের মতো কিছু মেরুদণ্ড বেয়ে নেমে গেল। নিজেকে শক্ত করে ঘরের দিকে পা বাড়িয়েই এসে সাবরিহাকে পড়ে থাকতে দেখে যেন সবটা ভেঙে এলো। ধপ করে বসে পড়ল মুসাওয়াত, তারপর হুট করেই চেঁচিয়ে চিৎকার করে উঠল,
ও সাবরিহা, আপনি কি আমার সাথে কথা বলবেন না? আম্মা। থেমে গিয়ে আবারও সাবরিহাকে টেনে নিজের সাথে মিশিয়ে নেয়। এতটা সব গুমোট হয়ে থাকলেও এবার গলা ছেড়ে চিৎকার করে কান্না করতে করতে বিলাপ করে মুসাওয়াত। এই সাবরিহা, এই তাকান, এই রক্ত কিসের? কে ছিল বাসায়? কথা বলুন প্লিজ। আম্মা কথা বলছেন না? আপনি কথা বলবেন না? বলুন আমায়। কথা বলে কাঁদতে কাঁদতে পাগলের মতো চুমু খায় মুসাওয়াত। পাগল লাগছে মুসাওয়াদের। শেষে যখন গলায় হাত রাখে মস্তিষ্ক টনক নাড়ে মুসাওয়াদের। দ্রুত নিজেকে থামিয়ে সাবরিহার হাতের পালস চেক করে। ঢোক গিলে আবারও গলায় দেখে, নাকে হাত রেখে আবারও নিজেকে অবিশ্বাস করে সাবরিহার হৃৎপিণ্ডের উপর হাত রাখে। মস্তিষ্ক টনক নাড়ে। সাবরিহার শ্বাস চলছে, তাকে দ্রুত হসপিটালে নিতে হবে। উঠে দাঁড়িয়ে কি একটা ভেবে রুমের দিকে তাকায়। মস্তিষ্কে স্নায়ুকোষে ভাবনা এলো সুবাইদার কথা, নিজের রুমে নেই তাহলে। দৌড়ে মায়ের রুমে এলো, সেখানেও রক্তের ঢল বইছে। তার বুঝতে বাকি নেই বিড়বিড় করে গালি দিল কিছু। তারপর এগিয়ে এসে সুবাইদাকে ধরে, কিন্তু তার শরীর একদম শীতল হয়ে আছে। তাই ঢোক গিলে উল্টো পায়ে রুম থেকে বেরিয়ে দ্রুত সাবরিহাকে কোলে তুলে দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। লিফটে উঠে গ্রাউন্ড ফ্লোরের বোতাম টিপে দেয়। সময় লাগেনি, মিনিট তিনেক মাথায় নিচে নেমে আসে। মুসাওয়াত পিছনের দিকে থাকা নিজের পুরনো গাড়িতে সাবরিহাকে তুলে নেয়। তারপর নিজেও সেই কালো গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিয়ে পেছনে গেট থেকে বেরিয়ে যায়। মুসাওয়াত যখন সোসাইটির মেইন গেট পার হয় ঠিক তখনই অগ্নিসংযোগ বিস্ফোরণ হয়। C21তম বিল্ডিংয়ের 8 তলার ইউনিট বিতে মুহূর্তে উদাও করে জ্বলে ওঠে সেই অ্যাপার্টমেন্ট। মুসাওয়াত গাড়ি ড্রাইভ করতে করতে আয়নায় তার দেখে চোখ মুছে ঠোঁট কামড়ে নিজেকে নিয়ন্ত্রণ করতে চাইছে, পারছে না। চোখের জলে ঝাপসা দেখছে। কে যেন বলেছিল পুরুষ কাঁদে না। এই যে মুসাওয়াত এত বড় শক্তপোক্ত পুরুষ হয়েও এখন পাগলের মতো কাঁদছে। গাড়ি ড্রাইভ করে নিচের পরিচিত 1 নম্বর ঘেটে কাউকে কল দিল। বিপরীত থেকে কল রিসিভ হয়। মুসাওয়াত তড়িঘড়ি করে বলে, ডক্টর সাইফান, আমার কাছে ইমার্জেন্সি চিকিৎসা লাগতো। সাইফান বিপরীত থেকে শ্বাস ফেলে বলে, টেন্স লাগছে আপনাকে, কিন্তু দুঃখিত, আমি হসপিটালে এই এরিয়াতে নেই লেফটেন্যান্ট। তবে ডক্টর নুজাত দিদিতে হসপিটালে আছে, আমি তাকে আপনার কথা বলে দিচ্ছি, যা লাগে তাকে বললেই হয়ে যাবে। মুসাওয়াত নিজেকে শান্ত রেখে বলে। সিকিউর তো? সাইফান ধীরে আশ্বস্ত করে বলে, 100% শিওর। কিন্তু আপনার কি কিছু হয়েছে? কণ্ঠ কেমন যেন লাগছে। মুসাওয়াত শ্বাস ফেলে সাবরিহাকে দেখে আবারও ফোনে বলে, সিরিয়াস কিছু দেখা হলে বলবো, আপাতত সিকিউর দিন। ডান, আপনি যান, আমি ঠিকানা টেক্সট দিচ্ছি। কলটা বিচ্ছিন্ন হতেই মেসেজ আসার বিপ বিপ টোন হয়। ঠিকানা দেখে গাড়ির স্পিড 80 থেকে 160 উঠে আসে। 10 মিনিটের মধ্যেই তারা হসপিটালের সামনেই যায়। সেখানে আগে থেকেই যেন সব ব্যবস্থা করা ছিল। নুজহাত ওয়ার্ড বয়দেরকে বলতেই ট্রেজারে সাবরিহাকে তুলে নেয়। তারপর অপারেশন থিয়েটারে নুজহাত এজোখা চোখে একবার মুসাওয়াতকে দেখে নিজে অপারেশন থিয়েটারের ভিতরে চলে যায়। এর আগে এত অসহায় মুসাওয়াদের কখনোই মনে হয়নি। আজকে কি হয়েছে মুসাওয়াদের মাথায় আসছে না। তবে তার দেখা সকালের সেই হাসি খুশি পরিবার আর নেই। মেডিকেলের ওয়েটিং চেয়ারে মাথা নিচু করে বসে রইল। সাথে কানে এলো টিভিতে নিউজ প্রেজেন্ট করা ব্রেকিং নিউজ। ব্রেকিং নিউজ। বাংলাদেশের নেভি অফিসারের চট্টগ্রাম ক্যাম্পাসের নৌবাহিনীর কর্মকাণ্ড সেনা সদস্য লেফটেন্যান্ট কমান্ডারের মুসাওয়াত কায়নাত সহ পুরো পরিবার অগ্নিকুণ্ডে নিহত হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চমকে টিভির দিকে তাকিয়ে আছে মুসাওয়াত। টিভিতে বারবার অগ্নিদগ্ন তাদের অ্যাপার্টমেন্ট সহ তার ছবি ও তার মায়ের ছবি ভেসে উঠছে। অনেকে জানে না মুসাওয়াত বিবাহিত কিনা, তাই সেভাবে কারোর ছবি দেখানো হচ্ছে না। মুসাওয়াদের আর বুঝতে বাকি নেই ঠিক কি হয়েছে, কতটা প্রি প্ল্যান্টেড এই হত্যাকাণ্ড। শ্বাস ফেলে উঠে ওয়াশরুমে গিয়ে মুখে পানি দেয়। এখন যেমন খবর আসুক তাকে শক্ত থাকতে হবে যে এই কাজটা করেছে সে খুব সূক্ষ্মভাবে সবকিছুর ওপর নজর রেখে করেছে। মুখে পানি দিতে দিতে সব হিসাব কষে দ্রুত পকেট থেকে ফোন বের করে নিজের ফোনের সিম ভেঙে ডাস্টবিনে ফেলে দেয়। তারপর বুক ভরে শ্বাস টেনে ওয়াশরুম থেকে বেরিয়ে আসার সময় টিস্যু দিয়ে মুখ পেঁচিয়ে কাউন্টার থেকে মাস্ক নিয়ে মুখে পড়ে। আবারও নিজের সিটে বসে মাথা ঝুঁকিয়ে বসে থাকে।
সময় কতটা গড়ায় মুসাওয়াত জানে না, তবে তার জীবনের কঠিন সময়ের মতোই ধৈর্য ধরাটাও যেন তার কাছে কঠিন ঠেকল। তবু একই ভঙ্গিতে বসে রইল। কানে বারবার নিজের মৃত্যুর কথা শুনেছে, আর ততবার শরীরের শিরা উপশিরা ও উষ্ণ লৌহগুলো ছলকে টকবক করে ফুটে উঠেছে। দীর্ঘ 3 ঘন্টা অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসে ডক্টর নুজহাত হৃদিতা। নিজের সামনে কোনো নারী অবয়ব দাঁড়াতে দেখে মুখ তুলে তাকাতেই নুজহাতের মুখ ফুটে ফুটল। নুজহাত মুসাওয়াতকে দেখল। সাইফান শুধু বলেছে এমার্জেন্সি কোনো পেশেন্ট আসবে, তবে এভাবে ঢোক গিলে প্রস্তুতি নিয়ে শক্ত গলায়। মিস্টার, তবে কথা সম্পূর্ণ করার আগেই আবারও টিভির ব্রেকিং নিউজ শুনে নুজহাত অবাক চোখে টিভির দিকে তাকায়। একই হেডলাইন দিয়ে বারবার করে একই খবর প্রচার হচ্ছে, সাথে এতটুকুই যুক্ত হয়েছে যে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। নুজহাত একবার মুসাওয়াতের দিকে তাকায়। মুসাওয়াত একটাবারের জন্য উপরে তাকাচ্ছে না। নুজহাতের খানিকটা খটকা লাগলো, কিছু একটা তো হয়েছে। তবুও মানুষের ব্যক্তিগত বিষয় নিয়ে না ভাবাটাই ভালো। তাই ভাবে মুসাওয়াতকে তার অপেক্ষাকৃত খবরটি জানিয়ে দেবে। তাই কেশে গলা পরিষ্কার করে বলে, মিস্টার কায়ান, ইউ আর সরি, আপনার ওয়াইফ। কথা সম্পূর্ণ শেষ না হতেই চকিত মুসাওয়াত উঠে দাঁড়িয়ে পাগলাটে গলায় জিজ্ঞেস করে, সাবরিয়া, সাবরিয়া ঠিক আছে তো ডক্টর? ঢোক গেল নুজহাত, তারপর বলে, রিল্যাক্স, শি ইজ এ লাইফ। কথাটা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পরের কথাই যেন কলিজা ছেঁড়া বেদনাদৃত ছিল। নুজহাত শীতল গলায় ফের বলে, মিসেস কায়ান, 3 months প্রেগনেন্ট, আই মিন 13 উইকস। আর ধপ করে চেয়ারে বসে নিজের মাথার চুল খামচে ধরে মুসাওয়াত হিসাব মিলালো। ইটস মিন ফার্স্ট। কই, সাবরিয়া তো তাকে বলেনি, নাকি সাবরিয়া জানতো না? দম বন্ধ হয়ে আসলো। কলিজা ছিঁড়ে মনে হচ্ছে পেটের সব পেঁচিয়ে তাকে কেউ গলা টিপে ধরলো। চোখ থেকে আপনা আপনি পানি পড়তে রইল। অথচ সে মাথা নিচু করে নীরব হয়ে বসে আছে। নুজহাতের কেন যেন মায়া হলো। একদিকে খবরের এমন নিউজ, আরেকদিকে বাচ্চা হারানো। আরেকটা নিউজ কি করে নেবে সে? ঢোক গিলে আবারও মুসাওয়াতকে উদ্দেশ্য করে বলে, মিস্টার কায়ান। মাথা তুলে অস্পষ্টভাবে জবাব করে। হুম? মুসাওয়াত চোখ মুখের অবস্থা খুব একটা স্বাভাবিক লাগছে না। তবে না লাগারই কথা। এতটা একসাথে সহ্য করা অথবা হজম করা যেন খুবই কঠিন ব্যাপার। তবুও নির্জীব গলায় বলে, মিসেস কায়ান had a trip hit on her head and she went to a coma for unlikely time. We can't say exactly when her knowledge will return. আর কোনো দুঃসংবাদ বাদ আছে? একদিন আর কত সহ্য করবে? সে তো আর পারছে না, চিৎকার করে কান্না পাচ্ছে। ঢোক গিলে নিজেকে সামলে নিয়ে আবারও চেয়ারে বসে শরীর ছেড়ে দিল। নুজহাত এখনো বোকার মতো তাকিয়ে আছে। এই প্রথম বোধহয় সে এমন মানুষ দেখছে। এর মধ্যে ওয়ার্ড থেকে এক মেয়ে এসে নুজহাতকে নিজের ফোন নিয়ে যায় আর বলে, সাইফান স্যার কল দিয়েছে। নুজহাত মাথা নাড়িয়ে ফোন তুলে কানে দিতে বিপরীতে থেকে সাইফান গম্ভীর গলায় বলে, আপডেট কি নুজহাত? আমি একটু পর জানাচ্ছি স্যার। আচ্ছা, আর খবর দেখেছ? এসব কি? কায়ান তো স্যার, হ্যাঁ, রহস্য তো আছে, তবে আশা রাখবো আপনি ওনাদের সাহায্য করুন। নাম্বার বন্ধ বলছে, ওনাকে ফোনটা দিন। জি স্যার। কথাটা বলে নিজের থেকে ফোনটা এগিয়ে এলো নুজহাত, তারপর বলে, ডক্টর সাইফান ইয়াজিদ আপনার সাথে কথা বলতে চায়। নির্জীব চোখে তাকিয়ে ফোনটা নিয়ে কানে ধরে হ্যালো বলতেই সাইফান গড়গড় করে বলে, টিভিতে কী সব সংবাদ দেখাচ্ছে? আপনি তো তাহলে মৃত্যু? সারা বাংলাদেশের কাছে আমরা মরে গেছি। এই ব্যাপারে না হয় পরে বলবো। আপাতত আমার বউ এবং আমার একটা থাকার ব্যবস্থা করতে পারবেন? ইটস আর্জেন্ট। সাইফান কিছু একটা ভাবলো, তারপর বলে, তা না হয় করা যাবে। ফোন কোথায় আপনার? নম্বর বন্ধ কেন? সিম কার্ড ভেঙে ফেলেছেন, ট্র্যাক করার সম্ভাবনা 100%। তাই সব বন্ধ করা। যদিও পাবলিক ফোনটা অনেক আগে বাসে ফেলে এসেছিলাম,
আপনাকে প্রাইভেট নম্বর থেকে কল দিয়েছিলাম, তবু রিস্ক নিতে চাইনি, তাই ভেঙে ফেলে দিয়েছে। সাইফান হাসলো, তারপর বলে, ব্যাপার না, আপনি একটু অপেক্ষা করুন। আমি নুজাতের সাথে আলোচনা করে আপনার সব জানাচ্ছি। ওনাকে দিন। ফোন এগিয়ে দিল মুসাওয়াত। নুজহাত ধীরে ফোন হাতে নিয়ে নিজের কেবিনে যাওয়ার আগে মুসাওয়াতকে উদ্দেশ্য করে বলে, টেনশন করবেন না, তাকে 24 ঘন্টা পর্যবেক্ষণ করেই কেবিনে হস্তান্তর করা হবে, তখন দেখা করতে পারবেন। মুসাওয়াত জবাব না দিয়ে অপারেশন থিয়েটারের দিকে নির্জীব দৃষ্টি দিয়ে তাকিয়ে রইল। তার সব কিছু এখন ওই একটা রুমে, বাকি সব থেমে গেছে, নিঃশেষ হয়ে গেছে, তার কিছুই আর অবশিষ্ট নেই। মাঝে থেকে কেটে গেছে 2টি বছর। সাবরিহার মাঝে কোনো পরিবর্তন হয়নি, সে সব শুনতে পারে, তবে তার শরীরে কোনো নড়চড় পরিলক্ষিত হয়নি। মাঝে মাঝে মুসাওয়াত সাবরিহার পাশে বসে এটা সেটা নিয়ে কথা বলে, গল্প করে মাথায় হাত বুলিয়ে দেয়। তখন মেয়েটার চোখের কোল ছুঁয়ে জল গড়িয়ে পড়ে। মুসাওয়াত দেখে, তবে কি করবে? সাবরিহা সবই অনুভব করতে পারে, শুধু সে জাগতিকভাবে সুস্থ নয়। নুজহাত গাইনি ডক্টর বিধায় মুসাওয়াতদের তেমন কোনো সমস্যা পোহাতে হয়নি। আর সাইফান নিজেও এসে মাঝে মাঝে সাবরিহার চেক আপ করে যায়। এই বাড়িটা সাইফান দিয়েছে, শহরের কোলাহল থেকে অপরিচিত জায়গা, যেখানে মুসাওয়াত বা সাবরিহাকে কেউ চিনবে না। এটি খাগড়াছড়ি জেলার দিঘির নালাতে উপস্থিত। দিঘিনালা বাংলাদেশের খাগড়াছড়ি জেলার অন্তর্গত একটি উপজেলা। আয়তনে এটি খাগড়াছড়ি জেলার সবচেয়ে বড় উপজেলা। দর্শনীয় স্থানের মধ্যে আছে তকবাক হাকর, তুষার ফ্রুটস ভ্যালি, তৈদুছড়া ঝর্ণা, তৈসামা ঝর্ণা, দিঘির নালা, বনবিহার। চোখ ধাঁধানো সৌন্দর্যের প্রতীক যেন দিঘির নালা। ভোরের দিকে মুসাওয়াত সাবরিহার পাশে ঘুমিয়েছিল। সাবরিহার ঘুম ভাঙল ধীরে ধীরে, চোখ মেলে তাকালো, তারপর আবারও ধপ করে চোখের ঝাপটা নামিয়ে আবারও তিত্তির করে পল্লব মেলে চাইল। সাবার রুমে চোখ পিলিয়ে যেন ধীরে ধীরে শক্তি পাচ্ছে। এমন মনে হয় পায়ের পাতা ও আঙ্গুল নাড়াতেই তা অনায়াসে নড়ল। সাবরিহা যেন বিশ্বাসই হচ্ছে না, ধীরে হাতের আঙ্গুলগুলো নাড়ালো, তাও নড়ছেই। বিস্মিত মুখে মুসাওয়াতকে ডাকলো। মুসাওয়াত, এই যে শুনছেন? মুসাওয়াত নড়ে চড়ে বলে, হুম। কথাটা বলতে মস্তিষ্ক টনক নড়ে। খপ করে চোখ মেলে সাবরিহার দিকে তাকিয়ে অবাক ও বিস্ময় নিয়ে কথায় বন্ধ হয়ে এলো, তবুও এলোমেলো করে বলে, আপনি, এটা কি সত্যি? হ্যাঁ সত্যি। মুহূর্তেই সাবরিহাকে জড়িয়ে ধরে চুমুতে চুমুতে ভরিয়ে ফেলে মুসাওয়াত। সাবরিহাও চুপ করে সব হজম নেয়। সময় অনেকটা কাটে। মুসাওয়াত সাবরিহাকে জড়িয়ে ধরেই সাইফান ও নুজহাতকে সব জানাতেই ওরে জানায়। নিজেদের মধ্যে ভালো সময় কাটান আর ওনার দিকে খেয়াল রাখুন। জি ডক্টর, এবার আর কোনো ভুল হবে না। তারপর কল রেখে এতদিনে সব আলোচনা করতে ব্যস্ত হয় দুজন। মুসাওয়াত অবশ্য বোকা হয়েছে, তাই সাবরিহাকে খানিক বাদে বাদে এসে জড়িয়ে ধরছে আর কান্না করে বলছে, আপনি না থাকলে হয়তো সেদিন আমিও। ঠোঁটের আগায় আঙুল রেখে প্রতিবারই থামিয়ে দেয় সাবরিহা। তারপর আশ্রয় নেয় মুসাওয়াদের পুরুষারি বক্ষে। মুসাওয়াদও খুব আদরে ভঙ্গিতে তাকে নিজের সাথে জড়িয়ে নিয়ে নেয়। সাবরিহা চুপটি করে আছে। মুসাওয়াদ ধীরে স্বরে ডাকে, সাবরিহা, সেদিন ঠিক কি হয়েছিল বলতে পারবেন? কেঁপে উঠল মেয়েটা। তা বুঝতে পেরে হাতের বাঁধন শক্ত করে মুসাওয়াদ তারপর বলে, ভয় পাবেন না সাবরিহা, আমি আছি তো আপনার সাথে। সাবরিহা ঢোক গিলল, তারপর সব বলতে শুরু করলো। মাথার মধ্যে কিছু একটা ধপধপ করছে, তা নিয়ন্ত্রণে আনে সাবরিহা। সব বলে আবারও বলে, আমাদের বাবু। মুসাওয়াত সাবরিহাকে থামিয়ে দিয়ে তার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, আম্মু, আপনার আম্মু আর ছোট্ট সুবাইতের কাছে সে ভালোই আছে। মুহূর্তে সারা শরীর ঝনঝন করে কেঁপে উঠল সাবরিহার। মুসাওয়াত টের পেল, তারপর ধীর মাথায় হাত বুলাতে বুলাতে বলল, আমার একটু গ্রামের বাজার যেতে হবে সাবরিহা, আপনি একটু ছাড়বেন প্লিজ? সাবরিহা ঝাপটে খামচে ধরে বলে, না, ওরা তাহলে আবার আসবে। কেউ আসবে না, আমি দ্রুত চলে আসবো। সত্যি? হ্যাঁ।
মুসাওয়াদের এই সব কারণে নিয়ে তার কারণও জানতে ইচ্ছে হচ্ছে না। কেন তার পরিবারকে কেউ মারলো? তবে প্রতিশোধ তো সে নেবে। সে আধা ঘন্টার জন্য উপজেলার বাইরে এসেছে। এখন একটা বড় বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। পাহাড়ি বাড়ি একটা ম্যাচের কাঠি পড়লেই ছাই হয়ে যাবে। সেখানে যদি একটা বড় গ্যাস লাইট মারা হয় কেমন হবে? কথাটা ভেবেই নিজের কালো হুডি থেকে গ্যাস লাইটটা বের করে আগুন জ্বালিয়ে তা ওই বাড়ির দিকে ছুঁড়ে মারে। গ্যাস লাইটটা জায়গা মতো পড়তে তা দাউ দাউ করে জ্বলে ওঠে। এই আগুনে মুসাওয়াত কায়ানের পুরো পরিবার পুড়ে ছাই হয়েছে। এই আগুনে মুসাওয়াত কায়ানের প্রতিশোধ পরিপূর্ণ করে সব ছাই হচ্ছে ভেবেই দীর্ঘশ্বাস ফেলে বাসার দিকে রওনা হতেই চোখে পড়ে এক দুর্ঘটনা। গাড়িটা দুমড়ে মুচড়ে পড়ে আছে। প্রথমে তা আমলে না নিলেও বাসায় এসে টিভিতে খবরে জানা যায় চট্টগ্রাম বিভাগের নামকরা জলদস্যুর মিজান মোল্লা নিজের ব্যবসা সমেত তার সহযোগী সবাই আগুনে দগ্ন হয়ে মারা গেছে। এমনকি লাশটাও পায়নি। পরপর ভেসে উঠল সিলিন নামে এক তরুণী আজ হাইওয়ে রোডে খুব বাজেভাবে নিহত হয়েছে। গাড়ি দুমড়ে মুচড়ে গেছে, সাথে তার শরীরও খণ্ড খণ্ড হয়ে গেছে। খবর দেখে দীর্ঘশ্বাস ফেলল মুসাওয়াত। সে শুধু মিজানকে শায়েস্তা করেছে। সিলিনের ব্যাপারটা সে পরে ভেবে দেখবে, তবে তার আগেই তার শাস্তি সে পেয়ে গেছে। পাপ বাপকেও ছাড়ে না। সাবরিহা এসে মুসাওয়াদের পাশে দাঁড়ালো। মুসাওয়াত আকাশ থেকে সাবরিহার পানে তাকায়। সাবরিহা সুস্থ হয়েছে আজ প্রায় 5 থেকে 6 দিনের বেশি। মুসাওয়াত সাবরিহার মুখটা দেখে ধীরে বলে, সত্যি লিটল ওয়েভ, হ্যাঁ, লেটস ডু সামথিং নিউ। সাবরিহা বুঝতে না পেরে বলে, বুঝলাম না। মুসাওয়াত সাবরিহাকে কোলে তুলে রুমের দিকে নিয়ে যেতে যেতে বলে, কথা ছিল মিশন থেকে এলে আমরা 2 থেকে 3 জন হব, কিন্তু এখন আমি 4 জন হতে যাচ্ছি। তাই ভাবলাম বয়স হচ্ছে, প্রসেসিং অন করে ফেলে। সাবরিহা প্রথমে বুঝতে না পেরে হাবার মতো তাকিয়ে থেকে কথার অর্থ বুঝতেই বলে, সে অসভ্য। সভ্য হলে আর এই 33 বছর বয়স পার করেও জুনিয়র থেকে পাপাটা শুনতে পারবো না মিসেস মুসাওয়াত কায়ান। দোহাই লাগে আপনার, এই অসহায় বান্ধের উপর একটু রহম করুন। সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা, মনে তো মানে না, দিলে তো বোঝে না। সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা, মনে তো মানে না, দিলে তো বোঝে না। সোনা বন্ধু তুই আমারে, সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা, মনে তো মানে না, দিলে তো বোঝে না। গল্পটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন কিন্তু। আর পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করবেন, খুব তাড়াতাড়ি আসবে নতুন কোনো গল্প। এই অবধি আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।